হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর অতীত ঐতিহ্য ইতিহাস বইয়ের আঞ্চলিক শক্তির উত্থান এই দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি প্রথম অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তো তোমরা দেখে নেবে। আমি এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তর অলরেডি চ্যানেলে শেয়ার করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। দেখো, 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হয়। তাহলে কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন হয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হয়, এই অধ্যায়ে আমরা সেটা জানব। মুঘল সাম্রাজ্য সম্পর্কে আমরা সবাই জানি, বাবর যে রাজবংশ প্রতিষ্ঠা করেছিল সেটাই হচ্ছে মুঘল সাম্রাজ্য বা মুঘল বংশ নামে পরিচিত। মুঘল সাম্রাজ্যে তাদের প্রতিষ্ঠাতা ছিল বাবর, এরপর একে একে আকবর, হুমায়ুন, শাহজাহান, জাহাঙ্গীর, সব শেষে হচ্ছে ঔরঙ্গজেব রাজত্ব করেন। তাহলে এই যে ঔরঙ্গজেব 1707 খ্রিস্টাব্দে মারা যান এবং 1757 খ্রিস্টাব্দে পলাশি যে যুদ্ধ হয় তার মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হয়। আর এই দুয়ের ব্যবধান হচ্ছে 50 বছর। আর এই 50 বছরে কিন্তু ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস অনেকটা বদলে গিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পর কিন্তু মুঘল সাম্রাজ্যের শক্তি নষ্ট হতে থাকে এবং মুঘলদের পক্ষে এই সাম্রাজ্য কিন্তু ধরে রাখা সম্ভব হয়নি। এবং এই মুঘলদের অবনতিকে বিভিন্ন সম্রাট ব্যক্তিগত দক্ষতা ব্যর্থতা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে এবং এই যে মুঘল সাম্রাজ্যের অবনতি হয়েছে এবং বিভিন্ন সম্রাট বিভিন্নভাবে সেটা ব্যাখ্যা করেছেন। সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের সময় থেকে কিন্তু মুঘল সাম্রাজ্যে ছোট বড় সমস্যা দেখা দিতে থাকে এবং ঔরঙ্গজেবের শাসনকালে শেষের দিকে মুঘল কাঠামো দুর্বল হয়ে যায় এবং ঔরঙ্গজেবের যারা উত্তরাধিকারী ছিলেন তারা কিন্তু এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারেনি এবং তাদের বিভিন্ন অযোগ্যতার ফলে এই দুর্বলতাগুলো আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে এবং তাদের এই বিভিন্ন অযোগ্যতা এবং অসফলতার ফলে মুঘল সাম্রাজ্যের দুর্বলতাটা আরও বেশি মাথাচাড়া দিয়ে ওঠে, আরও বেশিভাবে নাড়া দিতে থাকে। এর ফলে সাম্রাজ্যের ভেতরেই হোক বা বাইরেই হোক আক্রমণের সৃষ্টি হয় বা আক্রমণ হয়, এই দুর্বল সামরিক ব্যবস্থা কিন্তু সেটা মোকাবিলা করতে ব্যর্থ হয়। শিবাজি ও মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে ব্যতিব্যস্ত করে তোলে। অন্যদিকে নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণে বা আহমেদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণে 1756 থেকে 57 খ্রিস্টাব্দে দিল্লির শহর ধ্বংস হয়ে গিয়েছিল। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন। এরপর দেখো, জায়গিরদারি আর মনসবদারি ব্যবস্থার সংকট মুঘল শাসন কাঠামোকে কিন্তু বিপর্যস্ত করে তোলে এবং ভূমি রাজস্বের হিসাবে নানান রকম গরমিল দেখা দেয়। এবার ভালো জায়গির পাওয়ার জন্য মুঘল দরবারে দলাদলি এবং অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং দুর্বল সম্রাটরা এক একটি অভিজাত পক্ষকে নিজের দলে আনার চেষ্টা করে। এর ফলে সম্রাট আর অভিজাতরা সুষ্ঠুভাবে শাসন ব্যবস্থার বদলে নিজেদের ব্যক্তিগত লাভ ক্ষতির প্রতি বেশি মনোযোগী হন এবং এর ফলে সাম্রাজ্যের আয় ব্যয়ের গরমিলের জন্য কৃষক ব্যবস্থার উপর একটা চাপ সৃষ্টি হয় এবং এর ফলে কৃষক বিদ্রোহ শুরু হয় এবং অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে বিশাল মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব কিন্তু দুর্বল হয়ে পড়েছিল এবং এই শাসন কাঠামো দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলি এক একটি অঞ্চলে সর্বেসর্বা হয়ে উঠেছিল। তাহলে আঞ্চলিক শক্তিগুলি কিভাবে উত্থান হয়, যখন মুঘল সাম্রাজ্যের শাসন কাঠামো দুর্বল হয়ে পড়ে তখন বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলি কিন্তু এক একটি অঞ্চলে সর্বেসর্বা হয়ে ওঠে। এর ফলে অষ্টাদশ শতকে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী ছিল এবং রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে পড়েছিল এবং মুঘল শাসন ব্যবস্থা দুর্বল হলেও মুঘল রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েনি, বরং আঞ্চলিক শক্তিগুলির মধ্যে দিয়ে তা টিকে ছিল। এই আঞ্চলিক শক্তিগুলি কত রকমের ছিল দেখো, এই আঞ্চলিক শক্তি কিন্তু বিভিন্ন রকমের ছিল। কোনোটা প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন অঞ্চলের কর্মরত আঞ্চলিক প্রশাসকেরা, আবার পাশাপাশি এমন কিছু রাজ্য স্বতন্ত্র হয়ে ওঠে যার আগে মুঘল রাষ্ট্রের অধীন কিন্তু স্বশাসিত ছিল। এই আঞ্চলিক শক্তিগুলির মধ্যে তিনটি শক্তি প্রধান ছিল, এটা তোমরা আন্ডারলাইন করে নাও। সেগুলো কি কি দেখো, বাংলা, হায়দ্রাবাদ আর অযোধ্যা, এই তিনটি আঞ্চলিক শক্তি কিন্তু প্রধান ছিল। এই শক্তিগুলির প্রধান ছিলেন তিনজন মুঘল প্রাদেশিক প্রশাসক। তারা কখনো আনুষ্ঠানিকভাবে মুঘল কেন্দ্রীয় প্রশাসনের বিরোধিতা করেনি, যদিও নিজেদের অঞ্চলে তাদের প্রশাসনিক ক্ষমতা ছিল প্রায় চূড়ান্ত। তাহলে এই তিনটি আঞ্চলিক শক্তি প্রধান ছিল, বাংলা, হায়দ্রাবাদ আর অযোধ্যা, এবং এই আঞ্চলিক শক্তির প্রধান ছিলেন তিনজন মুঘল প্রাদেশিক প্রশাসক।
এরপর দেখো, সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসাবে পাঠিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব। সম্রাট বাহাদুর শাহের আমলেও মুর্শিদ কুলি ওই পদে বহাল ছিলেন। দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুক শিয়র। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। তাহলে কত খ্রিস্টাব্দে নাজিম পদ দেওয়া হয়? 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। এর ফলে দেওয়ান ও নাজিমের যৌথ দায়িত্ব পাওয়ার জন্য সুবা বাংলায় মুর্শিদ কুলির ক্ষমতা চূড়ান্ত হয়ে পড়ে এবং আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। তাহলে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে বাংলায় আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। আর এই সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে সম্রাট ঔরঙ্গজেব পাঠিয়েছিলেন। এর পরের পেজে চলে আসো। মুর্শিদ কুলির আমলে বাংলায় একজন ক্ষমতাবান জমিদার শ্রেণী তৈরি হয় এবং তারা নাজিমকে নিয়মিত রাজস্ব দেওয়ার বদলে নিজেদের অঞ্চলে ক্ষমতা ভোগ করতেন এবং মুর্শিদ কুলির আমলে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ব্যবসার পক্ষে অনুকূল ছিল এবং স্থলপথ আর সমুদ্রপথে নানান দ্রব্য সুবা বাংলা থেকে রপ্তানি করা হতো এবং হিন্দু, মুসলমান, আর্মেনীয় বণিকরা এই ব্যবসায় প্রভাবশালী ছিল। এটা আন্ডারলাইন করে নেবে। হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ ও আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ ছিলেন এদের মধ্যে অন্যতম। তাহলে এই যে মুসলমান ও আর্মেনীয় বণিকরা এই যে ব্যবসার সাথে যুক্ত ছিল, প্রভাবশালী ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ আর আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ। এই ধনী ব্যবসায়ী আর মহাজনদের হাতে অর্থনৈতিক ক্ষমতার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতাও কিন্তু ছিল। শাসকদের এদের সহায়তার উপর নির্ভর করতে হতো। এই প্রসঙ্গে মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী জগৎ শেঠের নাম করা হয়। তাহলে জগৎ শেঠ হচ্ছে একজন বিখ্যাত মূলধন বিনিয়োগকারী ছিলেন এবং সুবা বাংলায় কোষাগার ও টাকশাল জগৎ শেঠের পরোক্ষ নিয়ন্ত্রণেই চলতো। তাহলে সুবা বাংলায় এই যে কোষাগার আর টাকশাল কিন্তু এই জগৎ শেঠের নিয়ন্ত্রণেই চলতো। মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল। এদের বণিক রাজা বলা হতো। তাহলে বণিক রাজা কাদের বলা হতো? মুর্শিদাবাদের রাজনীতি আর অর্থনীতিতে বণিকদের প্রভাব বেশি ছিল, এদেরকে বণিক রাজা বলা হতো। এই বণিক রাজাদের মধ্যে প্রবীণ ছিলেন উমিচাঁদ, খোদা ওয়াজিদ এবং জগৎ শেঠ। মুর্শিদাবাদের সিরাজ বিরোধী উদ্যোগে এই জগৎ শেঠের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1652 খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হীরাপদ সহ পাটনায় চলে যান আর তার বড় ছেলে মানিকচাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করেন। মুর্শিদ কুলি খানের সঙ্গে মানিকচাঁদের সম্পর্ক ভালো ছিল এবং সেই সঙ্গে মানিকচাঁদ ঢাকা ছেড়ে মুর্শিদাবাদে ব্যবসা শুরু করেন। মানিকচাঁদের পর তার ভাগ্নে ফতেচাঁদ ব্যবসার হাল ধরেন। ফতেচাঁদ মুঘল সম্রাটের থেকে জগৎ শেঠ বা জগৎ শেঠ উপাধি পান। অর্থাৎ জগৎ শেঠের কোনো একজনের নাম নয়, নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি। তাহলে এই যে জগৎ শেঠ কিন্তু কোনো একটা নির্দিষ্ট কারোর নাম নয়, এটা হচ্ছে একটা বণিক পরিবারের একটা উপাধি এবং এই উপাধি কিন্তু বংশানুক্রমিকভাবে চলতে থাকে। নিজেদের মুদ্রা তৈরি, মহাজনী ব্যবসা প্রভৃতির ফলে জগৎ শেঠের বিপুল অর্থনৈতিক ক্ষমতা ছিল আর এক ধরনের ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছিল জগৎ শেঠের হাত ধরে এবং বাংলায় অর্থনীতির উপর জগৎ শেঠের নিয়ন্ত্রণ ছিল যথেষ্ট। এর পাশাপাশি মুর্শিদাবাদে বাংলায় নবাবদের দরবারেও তাদের প্রভাব ছিল। ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সিরাজ বিরোধী উদ্যোগে জগৎ শেঠের নিজের দলে টানতে চেয়েছিল। মীর জাফর নিজেও জগৎ শেঠের পছন্দের ব্যক্তি ছিলেন। ফলে পলাশী যুদ্ধের পর জগৎ শেঠের সম্মতিতে ব্রিটিশ কোম্পানি মীর জাফরকেই নবাব নির্বাচিত করে। তাহলে পলাশীর যুদ্ধের পর জগৎ শেঠের সম্মতিতে ব্রিটিশ কোম্পানি মীর জাফরকে নবাব নির্বাচিত করেন। এর পরের পেজে চলে আসো। 1727 খ্রিস্টাব্দে যখন মুর্শিদ কুলি মারা যান তখন মুঘলদের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্ক ভালো ছিল এবং মুর্শিদ কুলির উত্তরাধিকারীদের মধ্যে ক্ষমতা নিয়ে গোলযোগ বাধে এবং সেই পরিস্থিতিতে জগৎ শেঠ ও কয়েকজন ক্ষমতাবান জমিদারের মদতে সেনাপতি আলীবর্দী খান সুবা বাংলার ক্ষমতা দখল করেন। তাহলে 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি যখন মারা যান তখন কিন্তু মুঘলদের সঙ্গেও আনুষ্ঠানিকভাবে তার সম্পর্ক ভালো ছিল এবং মুর্শিদ কুলির উত্তরাধিকারীদের মধ্যে ক্ষমতা নিয়ে গণ্ডগোল বাধে এবং এই পরিস্থিতিতে জগৎ শেঠ এবং কয়েকজন ক্ষমতাবান জমিদারের মদতে সেনাপতি আলীবর্দী খান সুবা বাংলার ক্ষমতা দখল করেন। এরপর বাস্তবে কিন্তু আলীবর্দী খানের শাসনকালে মুঘলদের হাত ধরেই সুবা বাংলার অধিকার বেরিয়ে যায় এবং শাসনতান্ত্রিক কোনো খবরাখবরই দিল্লির মুঘল সম্রাটকে জানানো হতো না। তাছাড়া নিয়মিত রাজস্ব পাঠানোর ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা যান এবং তার দৌহিত্র সিরাজউদ্দৌলা নতুন নবাব হন। তাহলে 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা যান এবং তার দৌহিত্র সিরাজউদ্দৌলা এই নতুন নবাব পদে নিয়োজিত হন এবং দ্রুত দরবারে বিভিন্ন গোষ্ঠী আর ব্রিটিশ কোম্পানির সঙ্গে সিরাজের সংঘাত বাধে। এর ফলে বাংলা শাসন ব্যবস্থার ব্রিটিশ কোম্পানির কর্তৃত্ব তৈরি হয়েছিল।
তাহলে বিভিন্ন গোষ্ঠী ব্রিটিশ কোম্পানির সঙ্গে সিরাজের সংঘাত শুরু হওয়ার ফলে বাংলায় ব্রিটিশ কোম্পানির কর্তৃত্ব শুরু হয়েছিল। এরপর দেখো বর্গী হানা। বাংলায় বর্গী কাদের বলা হয়? মারাঠাদের বর্গী বলা হতো। আমরা ছোটবেলায় পড়েছি ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গী এলো দেশে, এই ছড়াটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এই বর্গী বা মারাঠারা বাংলা এবং উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে লুট করতো আর আক্রমণ চালাতো। আর এই বিভিন্ন আক্রমণের স্মৃতি কিন্তু আমাদের বিভিন্ন ছড়ায় এবং প্রবাদে বর্গী হানা বলে পরিচিত রয়েছে। 1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে এই সময়ের মধ্যে মারাঠারা বাংলা আর উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুটতরাজ আর আক্রমণ চালাতো। এই আক্রমণকেই বর্গী হানা বলা হয়েছে। এই মারাঠাদের হানার ফলে বাংলা পশ্চিম প্রান্ত ছেড়ে অসংখ্য মানুষ পূর্ব উত্তর বাংলা এবং কলকাতায় চলে আসে। কলকাতায় অনেকে ব্রিটিশ বণিকদের আশ্রয় পেয়েছিল। নবাবের বিকল্প হিসেবে ব্রিটিশ কোম্পানি হয়ে উঠেছিল রক্ষাকারী। বর্গী হানা আটকাবার জন্য কলকাতায় খাল খোঁড়া হয়েছিল, তাকে মারাঠা খাল বলা হতো। এটা আন্ডারলাইন করে নেবে। বর্গী হানা আটকাবার জন্য কলকাতায় যে খাল খোঁড়া হয়েছিল সেটা হচ্ছে মারাঠা খাল নামে পরিচিত। কলকাতার ব্রিটিশ কুঠির চিঠিপত্রে তার বর্ণনা রয়েছে। এর পরের পেজে চলে আসো। মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলিজ খান উপাধি দেন। পরে তিনি সম্রাট ফারুক শিয়ারের থেকে নিজামুল মুলক এবং সম্রাট মোহাম্মদ শাহের থেকে আসফ জাহ উপাধি নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন, তার নাম হচ্ছে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী এবং সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলিন খান উপাধি দেন এবং তিনি 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। মুঘল প্রাদেশিক শাসক মুবারিজ খান হায়দ্রাবাদের প্রায় স্বাধীন শাসকের মতো ছিলেন এবং 1723 খ্রিস্টাব্দে আসফ জাহ মুবারিজ খানকে হারিয়ে দেন এবং পরের বছর নিজেই দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদ অঞ্চল নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন এবং হায়দ্রাবাদে থেকে প্রশাসন চালাতে থাকে নিজাম। 1740 খ্রিস্টাব্দ থেকে এই নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে। এরপর দেখো অযোধ্যা। 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে। মুঘল প্রশাসক হিসেবে সাদাত খানের দায়িত্ব ছিল অযোধ্যার স্থানীয় রাজা ও গোষ্ঠী নেতাদের বিদ্রোহের মোকাবিলা করা। দ্রুতই সেই কাজে সফল হওয়ার জন্য মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন। তাহলে সাদাত খানের দায়িত্ব ছিল অযোধ্যার স্থানীয় যে রাজা এবং গোষ্ঠী নেতাদের বিদ্রোহের মোকাবিলা করা এবং এই কাজে দ্রুত সফলতার জন্য মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন। মুঘল সম্রাটকে দিয়ে নিজের জামাই সফদর জংকে অযোধ্যার প্রশাসক হিসাবে নিযুক্ত করেন সাদাত খান। এর পাশাপাশি অযোধ্যার দেওয়ানের দফতরকেও দিল্লি নিয়ন্ত্রণ থেকে সরিয়ে ফেলেন তিনি। এই অযোধ্যার রাজস্ব বিষয়ে কোনো খবরাখবরই মুঘল কোষাগারে পাঠানো হতো না। সাদাত খান জায়গিরদারি ব্যবস্থাতে আঞ্চলিক অনভিজাত লোকেদেরও অন্তর্ভুক্ত করেন এবং অযোধ্যায় অঞ্চলে ব্যবসা বাণিজ্য কিন্তু খুব উন্নত ছিল। সাদাত খানের সমর্থক এক নতুন শাসক গোষ্ঠী তৈরি হয় অযোধ্যায় এবং তাদের মধ্যে ভারতীয় মুসলমান, আফগান, হিন্দুরা ছিল সংখ্যায় বেশি। মুঘল দরবারের সঙ্গে অযোধ্যার সম্পর্ক সাদাত খান শেষ করে দেননি। 1740 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান। ততদিনে অযোধ্যায় প্রায় স্বাধীন রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে সমস্ত কিছুতেই মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব স্বীকার করা হতো। মুঘল সাম্রাজ্যের কর্তৃত্বকে তখন সবাই মেনে নিত। এর পরের পেজে চলে আসো। 1754 খ্রিস্টাব্দে সফদর জং মারা যাওয়ার পর তার ছেলে সুজা উদ্দৌলা অযোধ্যার শাসক হন। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের আগে প্রায় 10 বছর অযোধ্যা অঞ্চলে সুজার কর্তৃত্ব ছিল চূড়ান্ত। তাহলে 1754 খ্রিস্টাব্দে সফদর জং মারা যান এবং তার ছেলে সুজা উদ্দৌলা অযোধ্যার শাসক হন এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের আগে প্রায় 10 বছর অযোধ্যা অঞ্চলে সুজার কর্তৃত্ব ছিল চূড়ান্ত। তাহলে এই পর্যন্ত আজকে আমি বুঝিয়ে দিলাম। এরপরে আমি বাকি অংশটা শুরু করব। আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ভূগোলের প্রতিটা অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর পড়ার ব্যাপারে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানে শেষ করছি, পরে দেখা হবে নতুন একটা ভিডিওতে।